সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছে। মোট ভোটের অনুপাত হিসেবে উচ্চকক্ষে সিট বন্টন হবে। সম্প্রতি সংসদের দুই কক্ষেই এই আনুপাতিক প্রতিনিধিত্বের কথাটা আবার উঠে এসেছে। মুখে যতটুকু বলা যায় সহজে, আসলে কি ব্যাপারটা সেরকমই সহজ? আনুপাতিক প্রতিনিধিত্বের সমস্যাগুলো কি? এই নিয়ে আজকের স্টার এক্সপ্লেন্স। বাংলাদেশের যে কোনো ইলেকশনের ভোট যদি দেখা যায়, তাহলে পরে দেখা যাবে যে যেই পার্টিটা জিতেছে আর তার সাথে যে পার্টি দ্বিতীয় অর্থাৎ প্রধান বিরোধী দল, তার সাথে শতাংশের হিসেবে খুব বেশি একটা তফাৎ নেই। 35 তো অন্য পার্টি 33 বা 34, এক পার্টি 45 হলে আরেক পার্টি 44, এইরকম। তবে মোটা দাগে ধরা যায় বড় বড় পার্টিগুলো বিএনপি এবং আওয়ামী লীগ এ পর্যন্ত প্রায় সমান সমান ভোট পেয়ে এসছে এবং 35-34% করে তাদের ভোটের শেয়ার ছিল। বাকিটুকু অন্যান্য দল মিলে পেয়েছে। সেখানে জামাতে ইসলামী, জাতীয় পার্টি এবং আরও অন্যান্য ছোট ছোট দল। সেই অনুপাতে যদি একটা পার্লামেন্ট তৈরি হয় বা পার্লামেন্টে সিট বন্টন হয়, তাহলে কোনো একটা দলের 50% প্লাস 1 অর্থাৎ 151টা সিট নিতে গেলে বেশ কয়েকটা দলের সাথে সেই হিসেবে বোঝাপড়া করতে হবে বা তাদের সাথে একটা কোয়ালিশন তৈরি করতে হবে। এবং সেটা হয়তো দুটো দলে হবে না, 3টা দল এরকম হতে পারে। কিংবা বড় দুটো দল যদি তারা রাজি না হয় একসাথে কাজ করতে, তাহলে যেটা হবে যে 4-5টা দল মিলেও একটা কোয়ালিশন হতে পারে। এই ধরনের কোয়ালিশনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেকগুলো দল, অনেক রকম ইন্টারেস্ট, তাতে সরকার অনেক সময় স্টেবল থাকে না। কোনো একটা দল, ছোট দল, সে যদি রাজি না হয়, পছন্দ না করে এবং সে যদি তার সাপোর্ট উইথড্র করে, সাথে সাথেই গভর্নমেন্ট ফল করে। এরকম অনেক সময় হয়েছে। কোয়ালিশন গভর্নমেন্টের সমস্যা এটা। অনেক সময় হয় যে কোনো একটা বিশেষ গুরুত্বপূর্ণ জরুরি ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার, কিন্তু অনেকগুলো পার্টি থাকার কারণে সেটা সেইভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। অনেক সময় এমনও হয় যে কোনো একটা দলের উপরে বীতশ্রদ্ধ হয়ে মানুষজন, ভোটাররা অন্যদিকে ভোট দিয়েছে, কিন্তু আসলে যেই দলের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা এমনভাবে কোয়ালিশন তৈরি করেছে যে অন্যদিকে ভোট যাওয়ার পরেও তাদের সিটের সংখ্যা হয়তো কমেছে, কিন্তু তারা সরকারে ঠিকই রয়ে গেছে। এরকমও হয়। তবে এগুলো ছোট ছোট সমস্যা। আমাদের দেশের জন্য সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে আমি আমার এমপিকে সেটা বলতে পারবো না। ধরা যাক বিএনপি নোয়াখালী আর বগুড়ার প্রায় সবগুলো ভোট পেয়ে ইলেকশনে জিতে গেল। এবার বিএনপি তো তার নিজের পার্টির মতো করে সে এমপি অ্যাসাইন করবে, অর্থাৎ এমপি ঠিক করবে কারা পার্লামেন্টে বসবে। সেখানে 1 থেকে 151 জন যে এমপি আছে তার মধ্যে কেউই হয়তো বগুড়া বা নোয়াখালীর না। এটা হবে না আদতে, কিন্তু হতে পারে। বা কোনো একটা এলাকার মানুষজন যাকে ভোট দিয়েছে সে তার এলাকার কোনো একজনকেও পার্লামেন্টে দেখছে না। তাহলে যেই এলাকার মানুষ ভোট দিয়েছে সে কিভাবে বুঝবে তার এমপিকে? এবং আমাদের মতো দেশে যে একটা সংস্কৃতি আছে, আমাদের দেশের যেটা হয় যে আমার এলাকার এমপির কাছে গিয়ে আমার সমস্যাটা বলবো, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যেহেতু পার্টিকে ভোট দেওয়া হয়, কোনো একটা ব্যক্তিকে ভোট দেওয়া হয় না, সেজন্য কারো পক্ষে আসলে বলা সম্ভব হবে না যে আমার এমপি উনি, আমি ওনার কাছে যাব আমার সমস্যা নিয়ে। এটা কোনোভাবে সম্ভব হবে না। কারণ সিস্টেমটা কীরকম হবে যে কোনো একটা দল বা দুটো দল বা 5টা দল, তারা যে কয়টা জায়গায় তারা ভোটে কন্টেস্ট করছে সেই কয়টি আসনের হিসেবে আমি যদি 100টি আসনে কন্টেস্ট করি, তাহলে পরে আমি 100 জন এমপির নাম আগে থেকে ঘোষণা দিয়ে দিব। আমি যদি 300টা আসনেই নির্বাচন করি, তাহলে পরে আমি 300 জনের নাম ঘোষণা করে দিব। এরপরে আমি যতগুলো সিট পাবো পার্লামেন্টে, আমার 1 থেকে শুরু করে যদি 50টা সিট পাই, তাহলে 1 থেকে 50 নম্বর পর্যন্ত এই 50 জন আমার পার্লামেন্টে যাবে। তাহলে এই যে 1 থেকে 300 পর্যন্ত আমি নাম ঠিক করলাম, কে ঠিক করবে? এটা ঠিক করে সেই দলের নেতৃত্ব। বাংলাদেশে যেখানে কোনো দলের ভেতরকার ডেমোক্রেসি একেবারেই নেই, তারা তেমন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করে না।
এক একটা দলের নেতা বছরের পর বছর তারাই নেতা হয়ে আছেন এবং প্রতিটি দল, প্রায় প্রতিটি দল তাদের গঠনতন্ত্রই এমনভাবে তৈরি করেছে যে তাদের যে মূল নেতা তাকে যেন কোনোভাবে প্রশ্ন করা না যায়, তার সিদ্ধান্ত যেন সবার উপরে চাপিয়ে দেওয়া যায়, এরকম প্রক্রিয়াই করা আছে। একটা দুটো দল অবশ্যই এক্সেপশনাল, নিয়মিতভাবে নেতৃত্ব পরিবর্তন হয়েছে এরকম একটা দুটো দল আছে, কিন্তু এছাড়া তেমন কোনো দল নেই যাদের নেতৃত্ব নিয়মিতভাবে পরিবর্তন হচ্ছে অথবা নতুন নতুন নেতৃত্ব আসছে, ঘুরে ফিরে ওই কয়েকজনের হাতেই ক্ষমতা রয়ে যাচ্ছে। এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেখানে হবে, এই আনুপাতিক প্রতিনিধিত্ব, যেখানে আমার দলের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে যে প্রথম 50 জন বা প্রথম 100 জন কারা হবে, সেখানে কি আদৌ কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে? সেখানে তো আসলে পুরোপুরিভাবেই ওই কয়েকজন নেতার হাতে পুরো ক্ষমতা আরও বেশি করে চলে যাবে এবং তারা ঠিক করবে যে সংসদে কারা বসবে। তাহলে এই যে মাঠের লোকগুলো যারা ভোটার, তারা যাদেরকে দেখে ভোট দিল, তারা হয়তো দেখবে সংসদে সেই মানুষগুলোই নেই, আর তার এলাকার লোক থাকলেও যাকে বসানো হয়েছে তার সাথে হয়তো এই মানুষের সম্পর্ক নেই। সেজন্যে পিআর পদ্ধতিতে যেটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে এই যে এমপি, তাদের সাথে মানুষের বা ভোটারের যোগাযোগটা কমে যায়, যোগাযোগ ওরকম থাকে না। এবং আমাদের এই এমপি যারা হবে আনুপাতিক প্রতিনিধিত্বে, যে কয়জন এমপি হয় তারা ভোটারদের চাইতেও অনেক বেশি পার্টির যে নেতৃত্ব তাদেরকে পাত্তা দেয়, কারণ সমস্ত ভোটার পিআর সিস্টেমে ভোট দেয় একটা মার্কাকে, একটা দলকে। আর ফার্স্ট পাস দ্য পোস্ট আমাদের এখনকার যে সিস্টেম, সেই সিস্টেমে ভোটাররা ভোট দেয় একটা মানুষকে। সেজন্যে যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, সে যেহেতু একটা দলকে বা মার্কাকে ভোট দেয়, সেই দলের যে এমপিরা আছে যারা পার্লামেন্টে বসতে চায়, তারা আসলে ভোটারদের সাথে সম্পর্ক স্থাপনের চেয়ে পার্টির নেতাদের সাথে বেশি করে সম্পর্ক স্থাপন করে। আর আমাদের মতো দেশে যেখানে গণতন্ত্র অত্যন্ত দুর্বল, সেরকম জায়গায় ভোটারদের প্রতিফলন যে ঘটবে না এই এমপি সিলেকশনের ক্ষেত্রে, সেটা বলা যায়। এছাড়া আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা এখন ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে যখন কোনো একটা জায়গায় কোনো কিছু কাজ করে না, কোনো সমস্যা হয়, তখন আমরা কাউকে একজনকে পাই যাকে জবাবদিহি করা যায় যে এটা তো আপনার এলাকা, আপনি কি করছেন, আপনি এই জায়গার এমপি, অথবা আপনি আমাদের এমপি, আমাদের জন্য কেন আপনি এটা বলছেন না। এই যে জিনিসটা, যে এটার প্র্যাকটিস গত 15 বছরে খুব একটা হয়নি, তবে সম্ভব ছিল, অন্তত থিওরিটিক্যালি সম্ভব ছিল। ভবিষ্যতে যদি আমরা ফার্স্ট পাস দ্য পোস্ট এই সিস্টেমটা রাখি তাহলে পরে এটা হয়তো হবে, কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আমি কোনো একজন মানুষকে গিয়ে ধরতে পারবো না এবং ধরে বলতে পারবো না যে আমি আপনাকে ভোট দিয়েছি, আপনি কেন আমার জায়গার জন্য এটা করছেন না। আমাদের মতো সিস্টেমে এটা না করতে পারলে আসলে কাউকে ওই রকম সরাসরিভাবে জবাবদিহি করতে পারবো না, এটা আরেকটা সমস্যা। তবে এই যে দুই কক্ষে, অর্থাৎ নিম্ন কক্ষে সরাসরিভাবে ফার্স্ট পাস দ্য পোস্ট ভোট, আর এই ভোটের উপর ভিত্তি করে আনুপাতিক প্রতিনিধিত্বের হিসাবে উচ্চকক্ষ গঠন করলে উচ্চকক্ষ আর নিম্নকক্ষের মধ্যে একটা ভারসাম্য তৈরি হবে। একটা আরেকটার উপরে নজরদারি করার যে কথা চিন্তা করে দুই কক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট আমরা চিন্তা করছি, সেটা কাজে লাগবে। তবে সরাসরি দুই কক্ষেই যদি পিআর সিস্টেম করা হয় তাহলে পরে আমাদের মতো এই গণতন্ত্রে খুব একটা বেশি কাজে লাগার সম্ভাবনা কম।